তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। যতই নাটক করো না কেন কোনো কাজ হইব না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমনই নতুন নতুন নাটকের রিভিউ, কল্পনাভিত্তিক গল্প ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা আলোচনা করব এক হৃদয়বিদারক ও রহস্যে ভরা কাহিনী। এটি সম্পূর্ণ কল্পনাভিত্তিক একটি গল্প, যেখানে অনিক, মেঘলা এবং তাদের নবজাতক সন্তানকে ঘিরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র তুলে ধরা হয়েছে। মেঘলা যখন হাসপাতালের বেডে শুয়ে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তের অপেক্ষায়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে তার সন্তানের জন্মকে ঘিরে এত বড় একটি ষড়যন্ত্র তৈরি হয়েছে। অনিক হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বারবার আল্লাহর কাছে দোয়া করছিল, মেঘলা ও তাদের সন্তান যেন সুস্থ থাকে। কিছুক্ষণ পর চিকিৎসক এসে জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। এই খবর শুনে অনেক সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। অনিকের চাচা ও চাচি গোপনে হাসপাতালের কয়েকজন অসাধু কর্মচারীর সঙ্গে যোগাযোগ করেন। তাদের উদ্দেশ্য ছিল অনিকের উত্তরাধিকার যেন ভবিষ্যতে কোনো সন্তান না পায়। কারণ অনিকের সন্তান বেঁচে থাকলে পারিবারিক সম্পত্তির বড় অংশ একদিন তার কাছেই চলে যাবে। রাত গভীর হওয়ার পর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মেঘলার কোলে দেওয়ার আগেই নবজাতককে অন্য একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়। এরপর একটি ভয়ঙ্কর মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়, শিশুটি নাকি জন্মের কিছুক্ষণ পরই মারা গেছে। এই খবর শুনে হাসপাতাল জুড়ে শোক নেমে আসে। অনিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার বলছিল, না, এটা হতে পারে না। আমার সন্তান মারা যেতে পারে না। আমি একবার তাকে দেখতে চাই। কিন্তু চাচা চাচি নানা অজুহাতে তাকে শিশুটির মুখ পর্যন্ত দেখতে দিল না। তারা বলল, সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। অন্যদিকে সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। নবজাতকটি তখনও জীবিত ছিল। গভীর রাতে তাকে একটি কম্বলে জড়িয়ে হাসপাতাল থেকে গোপনে বের করে দেওয়া হয়। একজন বিশ্বস্ত দাইমার হাতে শিশুটিকে তুলে দিয়ে বলা হয়, আজ থেকে এই শিশুর কোনো পরিচয় নেই। কেউ যেন কখনো জানতে না পারে সে অনিক ও মেঘলার সন্তান। দাইমা প্রথমে রাজি হননি, কিন্তু মোটা অঙ্কের টাকা এবং নানা ভয়ভীতি দেখিয়ে তাকে বাধ্য করা হয়। এদিকে মেঘলার জ্ঞান ফিরতেই সে তার সন্তানের কথা জানতে চায়। তখন তাকে জানানো হয়, তার সন্তান আর বেঁচে নেই। কথাটি শুনেই মেঘলা কান্নায় ভেঙে পড়ে। তার মনে হতে থাকে যেন তার পৃথিবী এক মুহূর্তেই অন্ধকার হয়ে গেছে। দিন কেটে যেতে থাকে, কিন্তু মেঘলা অনুভব করতে থাকে কোথাও যেন বড় একটি সত্য লুকিয়ে আছে। অনিকও বিশ্বাস করতে পারছিল না যে সে একবারও নিজের সন্তানের মুখ না দেখেই তাকে হারিয়েছে। কয়েক সপ্তাহ পর মেঘলা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে আর সেই বাড়িতে থাকবে না, যেখানে প্রতিটি দেয়াল তাকে তার হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করিয়ে দেয়। নিজের জন্মদাতা বাবা মৃত্যুর আগে তার নামে যে বাড়িটি লিখে দিয়েছিলেন, সেখানেই সে চলে যায়। বড়লোকের চাকচিক্য, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, সবকিছু ছেড়ে দিয়ে মেঘলা সাধারণ মানুষের মতো জীবন বেছে নেয়। সে সিদ্ধান্ত নেয় মানুষের পাশে দাঁড়িয়ে নতুন করে নিজের জীবন গড়বে। কিন্তু সে জানত না তার সন্তান আসলে পৃথিবীতে জীবিত আছে। আর সেই শিশুকে ঘিরে যে রহস্য লুকিয়ে আছে, তা একদিন পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। মেঘলা নিজের বাবার রেখে যাওয়া বাড়িতে চলে এলেও তার জীবন আর আগের মতো ছিল না। বিশাল বাড়ি, দামি আসবাব, বিলাসবহুল জীবন, সবকিছু তার কাছে অর্থহীন মনে হতে লাগল। প্রতিটি রাতেই সে তার হারিয়ে যাওয়া সন্তানের কথা ভেবে কান্না করত। অন্যদিকে অনিকও বদলে যেতে শুরু করল। সে আর আগের মতো ব্যবসায় মন দিতে পারছিল না। তার একটাই বিশ্বাস ছিল, যে সন্তানকে সে একবারও দেখতে পারেনি, তার মৃত্যুর পেছনে কোনো না কোনো রহস্য আছে। এরই মধ্যে অনিকের চাচা ও চাচি নিজেদের পরিকল্পনা সফল হয়েছে ভেবে নিশ্চিন্ত হয়ে যায়। তারা আত্মীয় স্বজনের কাছে বলতে শুরু করে, অনিকের কোনো সন্তান নেই। আল্লাহ যা করেছেন, ভালোর জন্যই করেছেন। কিন্তু তারা জানত না, তাদের বলা সেই মিথ্যা বেশিদিন টিকবে না। একদিন গভীর রাতে হাসপাতালের একজন সাবেক নার্স অনিকের সঙ্গে গোপনে দেখা করতে চান।
অনেক দ্বিধার পর অনিক তার সঙ্গে দেখা করে। নার্স কাঁপা গলায় বলেন, স্যার, এতদিন ভয়ে কিছু বলতে পারিনি, কিন্তু এখন আর এই সত্য বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারছি না। অনিক উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করে, কি সত্য? নার্সের উত্তর শুনে অনিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আপনার সন্তান মারা যায়নি। সে জীবিত অবস্থাতেই হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এক মুহূর্তের জন্য অনিক বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে নার্সের 2 হাত ধরে বলে, আপনি যা বলছেন সেটা কি সত্যি? নার্স মাথা নত করে বলেন, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু তখন কিছু বলার সাহস পাইনি। এই কথা শুনেই অনিক আর এক মুহূর্ত দেরি করে না। সে সরাসরি মেঘলার কাছে যায়। মেঘলা তখন নামাজ শেষ করে দোয়া করছিল। অনিককে দেখে সে অবাক হয়ে যায়, কারণ অনেকদিন পর তার চোখে আবার আশার আলো দেখা যাচ্ছে। অনিক ধীরে ধীরে বলে, মেঘলা, আমাদের সন্তান বেঁচে আছে। কথাটা শুনেই মেঘলা প্রথমে বিশ্বাস করতে পারে না। সে বারবার বলে, তুমি কি সত্যি বলছ? আমাদের সন্তান বেঁচে আছে? অনিক সব ঘটনা খুলে বলে। নার্সের স্বীকারোক্তির কথা শোনার পর মেঘলা কান্নায় ভেঙে পড়ে। তবে এবার সেই কান্না কষ্টের নয়, আশার। দুজনেই সিদ্ধান্ত নেয়, যে কোনো মূল্যে তারা তাদের সন্তানকে খুঁজে বের করবে। এদিকে অনিকের চাচা চাচির কানে খবর পৌঁছে যায় যে হাসপাতালের একজন নার্স মুখ খুলেছে। তারা ভয় পেয়ে যায়, কারণ সত্য প্রকাশ পেলে তাদের সব ষড়যন্ত্র সামনে চলে আসবে। চাচার আগে বলে ওঠে, যেভাবেই হোক সেই নার্সকে চুপ করাতে হবে, আর অনিক যেন তার সন্তানের কাছে পৌঁছাতে না পারে। ঠিক সেই সময় বাড়ির বাইরে একটি অচেনা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক ব্যক্তি নেমে অনিকের বাড়ির দিকে তাকিয়ে বলেন, অনেক বছর ধরে যে সত্য লুকিয়েছিল, এবার তা প্রকাশ করার সময় এসেছে। লোকটির হাতে একটি পুরনো ফাইল। সেই ফাইলেই রয়েছে এমন কিছু প্রমাণ যা অনিকের চাচা চাচির পুরো ষড়যন্ত্র আদালতে প্রমাণ করে দিতে পারে। মধ্যবয়স্ক লোকটি ধীরে ধীরে অনিকের সামনে এসে দাঁড়াল। তার হাতে থাকা পুরনো ফাইলটি টেবিলের ওপর রেখে তিনি বললেন, এই ফাইলটি আমি বহু বছর ধরে লুকিয়ে রেখেছি, কারণ সময়ের আগে সত্য প্রকাশ করলে নিরীহ মানুষের জীবন বিপদে পড়ত। কিন্তু এখন আর চুপ করে থাকার সুযোগ নেই। অনিক কাঁপা হাতে ফাইলটি খুলল। ভেতরে হাসপাতালের কিছু নথি, কয়েকটি ছবি এবং একজন নার্সের লিখিত জবানবন্দি ছিল। প্রতিটি কাগজ একটাই সত্য প্রমাণ করছিল, মেঘলার সন্তান জন্মের পর সুস্থ ও জীবিত ছিল। তাকে মৃত ঘোষণা করা হয়েছিল পরিকল্পিতভাবে। মেঘলা কাগজগুলো পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়ল। এতদিন যে সন্তানকে মৃত ভেবে বুকের ভেতর কষ্ট নিয়ে বেঁচেছিল, সে আজ জানতে পারল তার সন্তান পৃথিবীতে বেঁচে আছে। লোকটি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মচারী ছিলাম। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন আমি সবকিছু নিজের চোখে দেখেছি। প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে চাকরি হারানোর ভয় দেখানো হয়। পরে আমি গোপনে সব প্রমাণ সংগ্রহ করে রেখে দিই। অনিকের চোখে তখন আর শুধু কষ্ট নয়, ন্যায়বিচার পাওয়ার দৃঢ় সংকল্প। সে বলল, আমি আমার সন্তানকে খুঁজে বের করব, আর যারা এই অন্যায় করেছে তাদের আইনের মুখোমুখি দাঁড় করাব। ঠিক সেই সময় খবর আসে, অনিকের চাচা ও চাচি হঠাৎ বাড়ি ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা বুঝে গেছেন সত্য বেশিদিন চাপা থাকবে না। অনিক আর সময় নষ্ট করল না। কয়েকজন বিশ্বস্ত মানুষকে নিয়ে সে চাচার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ির বেশিরভাগ জিনিসপত্র গুছিয়ে ফেলা হয়েছে। চাচা চাচি পালানোর প্রস্তুতি নিচ্ছেন। অনিক দরজার সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আজ কেউ কোথাও যেতে পারবে না। আগে বলুন, আমার সন্তান কোথায়? চাচি ভান করে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমরা কিছুই জানি না। কিন্তু অনিক এবার আর আবেগে ভেসে গেল না। সে ফাইলের কাগজগুলো চাচার সামনে রেখে বলল, এগুলো সব প্রমাণ। মিথ্যা বলে আর লাভ হবে না। চাচার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি চেয়ারে বসে পড়লেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমরা ভুল করেছি।
কিন্তু শিশুটিকে আমরা নিজেরা বধ করিনি। জন্মের রাতেই তাকে একজন দাইমার হাতে তুলে দেওয়া হয়েছিল। এই স্বীকারোক্তি শুনে মেঘলা চোখের পানি ধরে রাখতে পারল না। তার মনে একটাই আশা, হয়তো খুব শিগগিরই সে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবে। ঠিক তখনই বাইরে থেকে একজন বৃদ্ধা লাঠি হাতে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা বললেন, আমি সেই দাইমা। অনেক বছর ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছি। আজ আর সত্য লুকিয়ে রাখব না। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তার কথা শোনার অপেক্ষায় রইল। দাইমার কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনিক, মেঘলা, এমনকি অনিকের চাচা চাচিও তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা দাইমার চোখে জল। তিনি কাঁপা গলায় বললেন, আজ আমি সব সত্য বলব। কারণ আর মিথ্যা নিয়ে বেঁচে থাকতে পারছি না। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেদিন মেঘলার সন্তান জন্ম নেয় সেদিন রাতেই আমাকে ডেকে পাঠানো হয়। আমাকে অনেক টাকা দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল শিশুটিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে অনিক বা মেঘলা কোনোদিন তাকে খুঁজে না পায়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু আমাকে ভয় দেখানো হয়। বলা হয়, কথা না শুনলে আমার পরিবারকে শেষ করে দেওয়া হবে। মেঘলা কান্নায় ভেঙে পড়ে বলল, আমার সন্তান এখন কোথায়? শুধু এটুকু বলুন। দাইমা চোখ মুছে উত্তর দিলেন, আমি শিশুটিকে কখনো খারাপ মানুষের হাতে দিইনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তাকে একজন নিঃসন্তান, সৎ ও ধর্মভীরু দম্পতির কাছে রেখে এসেছিলাম। তারা জানতেন না যে শিশুটিকে তার আসল পরিবার থেকে আলাদা করা হয়েছে। তারা শুধু জানতেন শিশুটি অনাথ। অনেক দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার সন্তান বেঁচে আছে? দাইমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, সে বেঁচে আছে। আজ সে বড় হয়ে গেছে। ভালো মানুষ হিসেবেই বড় হয়েছে। এই কথা শুনে মেঘলা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। এতদিন পরে হলেও সে জানল তার সন্তান পৃথিবীতে জীবিত আছে। কিন্তু ঠিক তখনই দাইমা আরও একটি চমকপ্রদ কথা বললেন, তোমাদের সন্তান এখনো জানে না তোমরাই তার আসল বাবা মা। সে অন্য পরিচয়ে বড় হয়েছে। এই কথা শুনে অনিকের বুকটা হু হু করে উঠল। সে ভাবতে লাগল, এত বছর ধরে নিজের সন্তান তার কাছেই ছিল না, আর সন্তানও জানে না তার প্রকৃত পরিচয়। অন্যদিকে অনিকের চাচা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন। চোখের পানি ফেলতে ফেলতে বললেন, অনিক, আমাকে ক্ষমা করে দে। লোভ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। সম্পত্তির জন্য আমি এমন পাপ করেছি যার ক্ষমা হয় না। অনিক শান্ত গলায় বলল, ক্ষমা চাইলে সব অপরাধ মুছে যায় না। তোমাদের বিচার আদালতেই হবে। কারণ শুধু আমার সঙ্গে নয়, আমার সন্তান আর মেঘলার জীবনও তোমরা ধ্বংস করে দিয়েছ। ঠিক তখনই বাড়ির বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে অনিকের চাচা ও চাচিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে চাচি হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, আমরা একা নই। এই ষড়যন্ত্রে আরও একজন আছে। সেই মানুষটাকেই আগে খুঁজে বের করো। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অনিক জিজ্ঞেস করল, সে কে? চাচি উত্তর দেওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন। ঘরের সবাই হতবাক। কারণ এখন স্পষ্ট, এই ষড়যন্ত্রের আসল নায়ক এখনও ধরা পড়েনি। চাচিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। পুলিশ তাকে চিকিৎসার জন্য ভর্তি করালেও জিজ্ঞাসাবাদ স্থগিত রাখতে বাধ্য হয়। কিন্তু চাচির শেষ কথাটি সবার মনে গভীর প্রশ্ন তৈরি করে দিল, এই ষড়যন্ত্রে আরও একজন আছে। অনিক সারারাত ঘুমাতে পারল না। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল ছোট্ট শিশুর মুখ, যাকে সে কোনোদিন নিজের কোলে নিতে পারেনি। মেঘলাও জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগল। পরদিন সকালে দাইমা আবার অনিকের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আমি আজ তোমাদের সেই গ্রামের ঠিকানা দেব যেখানে আমি তোমাদের সন্তানকে রেখে এসেছিলাম। কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের একটা কথা মনে রাখতে হবে। অনিক জিজ্ঞেস করল, কি কথা? দাইমা বললেন, সে এখন অন্য পরিচয়ে বড় হয়েছে। যে দম্পতি তাকে মানুষ করেছেন তারা তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন। তাই তাদের সম্মান যেন কোনোভাবেই নষ্ট না হয়।
অনিক মাথা নত করে বলল, যারা আমার সন্তানকে এত বছর ভালোবেসে মানুষ করেছেন তাদের প্রতি আমার কোনো রাগ নেই। আমি শুধু আমার সন্তানকে একবার দেখতে চাই। মেঘলাও একই কথা বলল। তার চোখে তখন আনন্দ আর ভয়ের মিশ্র অনুভূতি। এত বছর পর ছেলের সঙ্গে দেখা হবে, কিন্তু সে কি তাকে মা বলে ডাকবে? দাইমা একটি পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরির ভেতরে একটি ঠিকানা, একটি ছবি এবং একটি জন্মচিহ্নের বিবরণ লেখা ছিল। তিনি বললেন, তোমাদের সন্তানের ডান কাঁধের পেছনে চাঁদের মতো একটি জন্মদাগ আছে। এই দাগ দেখলেই তাকে চিনতে পারবে। অনিক ছবিটি হাতে নিয়ে কেঁদে ফেলল। ছবিতে ৫-৬ বছরের একটি হাসিখুশি ছেলে মাঠে দৌড়াচ্ছে। দাইমা জানালেন, ছবিটি অনেক বছরের পুরনো। এখন সে অনেক বড় হয়ে গেছে। এদিকে পুলিশের তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসে। হাসপাতালের সেই রাতের সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল। আর এই কাজের নির্দেশ দিয়েছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী, যার নাম এতদিন কেউ জানত না। পুলিশের একজন কর্মকর্তা অনিককে জানালেন, আমরা মনে করছি আপনার চাচা চাচি শুধু টাকা নিয়ে কাজ করেছে। পুরো পরিকল্পনার পেছনে অন্য একজন ছিল। অনিক দৃঢ় কণ্ঠে বলল, যত বড় লোকই হোক, আমি তাকে আইনের হাতে তুলে দেব। ২ দিন পর অনিক, মেঘলা, দাইমা এবং পুলিশের একটি দল সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল যেখানে তাদের সন্তান বড় হয়েছে। দীর্ঘ পথ পেরিয়ে তারা একটি ছোট্ট, শান্ত গ্রামের কাছে পৌঁছাল। দূরে একটি সাধারণ টিনের বাড়ির উঠোনে একজন যুবক একটি বৃদ্ধ দম্পতির সঙ্গে হাসিমুখে কাজ করছে। দাইমা দূর থেকে আঙুল তুলে বললেন, ওই ছেলেটাই, ওই তোমাদের সন্তান। মেঘলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। অনিকের বুক কাঁপতে শুরু করল। বহু বছরের অপেক্ষার পর তারা প্রথমবার নিজের সন্তানের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তখনও তারা জানে না এই দেখা কি আনন্দের হবে নাকি আরও বড় একটি ঝড়ের সূচনা করবে। গ্রামের সেই টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে অনিক ও মেঘলা নিঃশব্দে ছেলেটির দিকে তাকিয়ে রইল। যুবকটি বৃদ্ধ দম্পতির জন্য উঠোনে কাঠ কাটছিল। কাজ শেষ করে সে হাসিমুখে বৃদ্ধাকে এক গ্লাস পানি এনে দিল। দৃশ্যটি দেখে মেঘলার চোখ আবার ভিজে উঠল। মেঘলা ফিসফিস করে বলল, দেখো অনিক, আমাদের ছেলে কত ভদ্র হয়েছে। অনিক কোনো উত্তর দিতে পারল না। তার গলা যেন আটকে গেছে। দাইমা ধীরে ধীরে বৃদ্ধ দম্পতির কাছে এগিয়ে গেলেন। বহু বছর পর তাকে দেখে তারা অবাক হয়ে গেলেন। বৃদ্ধা বললেন, আপনি? এত বছর পর? দাইমা মাথা নিচু করে বললেন, আজ আমি একটি বড় সত্য বলতে এসেছি। বৃদ্ধ দম্পতি সবাইকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর দাইমা সব ঘটনা খুলে বললেন, কিভাবে জন্মের রাতেই শিশুটিকে তাদের কাছে দিয়ে বলা হয়েছিল সে একজন অনাথ। সব কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেললেন। তিনি বললেন, আমরা কখনো জানতাম না এই ছেলেটির বাবা মা জীবিত আছেন। আমরা তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। মেঘলা সঙ্গে সঙ্গে বৃদ্ধার হাত ধরে বলল, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আপনারাই আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন। আজ সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার কৃতিত্ব আপনাদের। এই কথা শুনে ঘরের পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে। ঠিক তখনই যুবকটি ঘরে ঢুকে সবাইকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? সবাই কাঁদছেন কেন? ঘরে নীরবতা নেমে আসে। কেউ কিছু বলতে পারছিল না। অবশেষে অনেক সামনে এগিয়ে এসে কাঁপা গলায় বলল, বাবা, তোমার সঙ্গে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে। যুবকটি অবাক হয়ে তাকিয়ে থাকে। দাইমা ধীরে ধীরে বলে ওঠেন, বাবা, এরা তোমার আসল বাবা মা। কথাটি শুনে যুবকটি যেন পাথর হয়ে যায়। সে একবার অনিকের দিকে, একবার মেঘলার দিকে, আবার বৃদ্ধ দম্পতির দিকে তাকায়। তার চোখে অবিশ্বাস। সে ধীরে ধীরে বলে, না, এটা হতে পারে না। আমার বাবা মা তো এরা। বৃদ্ধ দম্পতির চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। বৃদ্ধ লোকটি যুবকের কাঁধে হাত রেখে বলেন, বাবা, আমরা তোকে কখনো মিথ্যা বলতে চাইনি।
আমরাও সত্যটা জানতাম না। আজ সব জানতে পারলাম। যুবকটি ভেঙে পড়ে। সে এক কোণে গিয়ে বসে পড়ে। এত বছরের পরিচয়, সম্পর্ক আর স্মৃতি এক মুহূর্তে বদলে গেছে। মেঘলা ছেলের কাছে এগিয়ে গেলেও তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে না। সে শুধু চোখের পানি মুছে শান্ত গলায় বলে, বাবা, আমরা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে আসিনি। শুধু আল্লাহর রহমতে একবার তোমাকে দেখতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ছেলেটির চোখে তখন জল। সে কিছু বলতে পারছে না। ঠিক সেই সময় বাইরে একটি কালো এসইউভি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক দ্রুত নেমে বাড়ির দিকে এগিয়ে আসে। তাদের নেতা চিৎকার করে বলে, অনেক সত্য জেনে ফেলেছ। এবার কেউ এখান থেকে জীবিত ফিরতে পারবে না। অনেক সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে নিজের পেছনে সরিয়ে দাঁড়ায়। গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কালো এসইউভি থেকে নেমে আসা লোকগুলোর হাতে কোনো অস্ত্র দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের মুখের কঠোর ভাব দেখে বোঝা যাচ্ছিল তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। অনেক শান্তভাবে সামনে এগিয়ে এসে বলল, তোমরা কারা? কি চাও? দলের নেতা ঠান্ডা গলায় উত্তর দিল, তোমরা অনেক দূর এগিয়ে গেছ। যে সত্য এত বছর ধরে লুকিয়েছিল সেটা আর সামনে আসতে দেওয়া যাবে না। ঠিক তখনই পুলিশের গাড়িও গ্রামের বাড়ির সামনে এসে থামে। তদন্তকারী কর্মকর্তা দ্রুত নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই শান্ত থাকুন। পুলিশকে দেখে কালো এসইউভিতে আসা লোকগুলো কিছুটা পিছিয়ে যায়। তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এদিকে সেই যুবক, যে এতক্ষণে জানতে পেরেছে অনিক ও মেঘলাই তার জন্মদাতা বাবা মা, নিঃশব্দে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে জল, কিন্তু সে এখনও বুঝে উঠতে পারছে না কি করবে। বৃদ্ধ দম্পতি তার কাছে গিয়ে বললেন, বাবা, আমরা তোমাকে কোনোদিন ঠকাতে চাইনি। আমরা সত্যিই জানতাম না তোমার আসল পরিবার জীবিত আছে। যুবকটি তাদের জড়িয়ে ধরে বলল, আপনারাই আমাকে মানুষ করেছেন। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। এই দৃশ্য দেখে মেঘলার চোখ ভিজে ওঠে। সে অনিককে বলে, দেখেছ, আল্লাহ আমাদের এমন একটা সন্তান দিয়েছেন যে মানুষকে সম্মান করতে জানে। অনিক মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক তখনই পুলিশ আটক করা ব্যক্তির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, বহু বছর আগে একটি প্রভাবশালী ব্যবসায়ীর নির্দেশেই পুরো ষড়যন্ত্র করা হয়েছিল। উদ্দেশ্য ছিল অনিকের পরিবারকে উত্তরাধিকার শূন্য করে দেওয়া এবং সম্পত্তি দখলের পথ সহজ করা। এই তথ্য শুনে অনিকের চাচা চাচির ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। তারা অর্থের লোভে সেই পরিকল্পনায় অংশ নিয়েছিল। তদন্তকারী কর্মকর্তা অনিককে বলেন, আপনার হাতে এখন যথেষ্ট প্রমাণ আছে। আইনের মাধ্যমে পুরো ঘটনার বিচার সম্ভব হবে। অনিক কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আমি প্রতিশোধ চাই না। আমি শুধু চাই যারা অন্যায় করেছে তারা ন্যায্য বিচার পাক। আর আমার পরিবার যেন আর কখনো এমন কষ্টের মধ্যে না পড়ে। এরপর সে ধীরে ধীরে নিজের ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁপা গলায় বলে, বাবা, আমরা তোমার জীবনে জোর করে কোনো সম্পর্ক চাপিয়ে দিতে চাই না। তুমি যাদের বাবা মা বলে বড় হয়েছ তারা তোমার কাছেই সম্মানের মানুষ হয়ে থাকবে। আমরা শুধু চাই তুমি জানো আমরা সব সময় তোমাকে ভালোবেসেছি, যদিও তোমার কাছে থাকতে পারিনি। যুবকটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে এগিয়ে এসে প্রথমে বৃদ্ধ দম্পতিকে, তারপর অনিক ও মেঘলাকে জড়িয়ে ধরে। সে বলল, আজ থেকে আমার দুই জোড়া বাবা মা। একজন আমাকে জন্ম দিয়েছেন, আরেকজন আমাকে মানুষ করেছেন। আমি কাউকে হারাতে চাই না। এই কথায় উপস্থিত সবার চোখ ভিজে ওঠে। দূরে সূর্য ডুবতে শুরু করেছে। বহু বছরের বিচ্ছেদ, কষ্ট আর ভুল বোঝাবুঝির পর অবশেষে একটি পরিবার আবার এক হওয়ার আশা দেখতে শুরু করল। পরিবারের পুনর্মিলনের সেই আবেগঘন মুহূর্তের পর কয়েকদিন কেটে যায়। অনিক, মেঘলা, তাদের ছেলে এবং বৃদ্ধ দম্পতির মধ্যে ধীরে ধীরে একটি নতুন সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। কেউ কারও জায়গা নিতে চায় না, বরং সবাই একে অপরকে সম্মান করে এগিয়ে চলার সিদ্ধান্ত নেয়।
একদিন বিকেলে অনিক তার ছেলেকে নিয়ে গ্রামের নদীর পাড়ে হাঁটতে বের হয়। অনেকক্ষণ নীরব থাকার পর ছেলেটি বলল, আব্বু, আমি কি আপনাকে আব্বু বলে ডাকতে পারি? এই একটি কথায় অনিকের চোখ ভিজে যায়। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি যে নামেই ডাকো, তুমি আমার সন্তান। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। অন্যদিকে মেঘলাও ধীরে ধীরে ছেলের সঙ্গে সময় কাটাতে শুরু করে। সে তার পছন্দের খাবার রান্না করে, ছোটবেলার গল্প শোনায় এবং হারিয়ে যাওয়া বছরগুলোর শূন্যতা ভালোবাসা দিয়ে পূরণ করার চেষ্টা করে। কিন্তু সুখের এই মুহূর্ত বেশিদিন স্থায়ী হল না। এক সকালে তদন্তকারী পুলিশ কর্মকর্তা অনিকের বাড়িতে এসে একটি নতুন খবর দেন। তিনি বলেন, যে প্রভাবশালী ব্যবসায়ীর নাম আমরা তদন্তে পেয়েছি, তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অনিক দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এত বছর ধরে যে মানুষটা আমাদের জীবন নষ্ট করেছে, এবার তাকে আইনের মুখোমুখি হতেই হবে। সেদিনই বিমানবন্দরে পুলিশের বিশেষ অভিযানে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অনিকের পরিবারকে ভেঙে দিয়ে সম্পত্তির দখল নেওয়ার উদ্দেশ্যেই পুরো পরিকল্পনা করা হয়েছিল। অনিকের চাচা চাচি টাকার লোভে সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। কয়েক মাস পর আদালতে মামলার রায় ঘোষণা হয়। আদালত ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। পাশাপাশি আদালত রায়ে উল্লেখ করেন যে শিশুকে তার জন্মদাতা বাবা মায়ের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আলাদা করা ছিল একটি গুরুতর অপরাধ। রায়ের দিন আদালতের বাইরে মেঘলা নীরবে দাঁড়িয়েছিল। তার চোখে আর প্রতিশোধের আগুন নেই, ছিল শুধু এক ধরনের শান্তি। সে অনিককে বলল, আজ মনে হচ্ছে এত বছরের কষ্টের একটা শেষ হল। অনিক আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ কখনো অন্যায়কে চিরদিন টিকিয়ে রাখেন না। সত্য দেরিতে হলেও একদিন প্রকাশ পায়। এরপর অনিক, মেঘলা, তাদের ছেলে এবং বৃদ্ধ দম্পতি একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। তারা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করবে, একসঙ্গে ঈদ পালন করবে এবং অতীতের ক্ষতকে ভালোবাসা দিয়ে ধীরে ধীরে মুছে ফেলবে। মেঘলা তার বাবার রেখে যাওয়া বাড়ির একটি অংশ এতিম শিশুদের পড়াশোনার জন্য দান করে। সে বলে, আমার সন্তানের জন্য যে কষ্ট পেয়েছি, চাই না আর কোনো মা এমন কষ্ট পাক। অনিকও সিদ্ধান্ত নেয়, আর শুধু নিজের পরিবারের জন্য নয়, সমাজের অসহায় মানুষের জন্যও কাজ করবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পুরো পরিবার একসঙ্গে একটি ছবি তুলছে। ছবির মাঝখানে দাঁড়িয়ে আছে তাদের ছেলে। তার এক পাশে অনিক ও মেঘলা, অন্য পাশে সেই বৃদ্ধ দম্পতি, যারা তাকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। বহু বছরের অন্ধকার পেরিয়ে অবশেষে একটি পরিবারের জীবনে ফিরে আসে আলো, ভালোবাসা এবং ন্যায়বিচার।